কর্মচারী কালীঘাটের কাকু উর্ফ সুজয় কৃষ্ণ ভদ্র জেলে কেটেছে, এখন তিনি বেলে আছেন। অথচ এই কোম্পানির কি ম্যানেজিয়াল পার্সন, কোম্পানি অ্যাক্ট 12 অনুযায়ী তিনি এখনো কলকাতায় এসে অমিত শাহ বলেছে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে, অভিষেকের দুর্নীতি নিয়ে কথা বলেছে। আমি বলছি সবই তো, ইডি যখন কোনো মামলা করে না, ইডি প্রমাণ করতে বাধ্য নয় আপনি দুর্নীতি করেছেন। ইডি মামলাটা করলে মানি লন্ডারিং এর, তখন আমি যার নামে অভিযোগ আমি প্রমাণ করব আমি চুরিটা করিনি, এটা আইন ভারতবর্ষের। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা সময় নির্বাচন কমিশনে কাজ করেছি, আমি আপনাকে বলছি আমি এখনো যা কিছু যোগাযোগ আছে সেই জায়গায় গিয়ে যথেষ্ট আইন থাকার পরেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছুটো জগন্নাথ কেন? কেন তারা কত রাখবেন? জ্ঞানেশ কুমার অনেক হতে পারে, কখনো কখনো জ্ঞানেশ কুমাররা মীরা পাণ্ডেও হয়ে যেতে পারে। এ যদি এসআইআর এর হাল হয় রাজ্যে, সামনে নির্বাচনে তো রক্তগঙ্গা বয়ে যাবে এই রাজ্যের সাধারণ আপনার আমার সহনাগরিকদের। প্রথমে যেটা বলবো যে আমাদের রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে। গতকাল দেখা গেল যে স্পেশাল রোল অবজারভারদের কেন্দ্র পাঠাচ্ছে সি মুরগান, ওনার গাড়িতে হামলা করা হলো মগরাহাটে। তার মানে শাসক দলকে এখনো বাধা দেওয়ার চেষ্টা করছে। না, শাসক দলের দ্বিবিধ কৌশল, আমি আবারও বলছি, বা বলতে পারো আরো ভালোভাবে বললে বহুবিধ কৌশল। এসআইআর করতে দেব না, কোনো ভোটারকে বাদ দিতে দেব না, তার থেকে ধীরে ধীরে মমতা ব্যানার্জি এবং তার দলের নেতা মন্ত্রীরা প্যারাডাইম শিফট করতে করতে যাও বা এসআইআর কে গিললেন, কিন্তু পুরোপুরি গিললেন না। আজকে আমরা বারবার সতর্ক করছিলাম যে নির্বাচনের এই পুরো যে প্রক্রিয়াটা, যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা তো কনস্টিটিউশনাল ম্যান্ডেট, সংবিধানের দায়বদ্ধতা এসআইআর করতে হবে। আইআর বা এসআইআর আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে এই পুরো ডেটা বলছে 52, 53, 57, 61, 65, 66, 74, 75, 87, 89 ধারাবাহিক 13 বার, এবং প্রতি বছর বছর আইআর হয়েছে। কারণ আইআর 300 ইলেকট্রাল যে রুলের 25 নম্বর এবং 23-এর 3 নম্বর ক্লজে পরিষ্কার বলা আছে যে ইন্টেন্সিভ বা সামারিলি বা পার্টলি বা সামারিলি অ্যান্ড পার্টলি রিভিশন, এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। আজকে 2002-এ লাস্ট আইআরটা হয়েছে, আমরা অ্যাক্টিভলি সেই সময় কাজ করেছি। তারপরে মমতা ব্যানার্জির বিরোধী নেত্রী সাংঘাতিক আন্দোলন, আমরা জানি সেই 2005-এর সেই বিখ্যাত চরণ সিং অটওয়ালের মুখের মধ্যে কাগজ ছুড়ে দিয়ে লোকসভায় পদত্যাগ করলেন তিনি। করে তিনি বললেন 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাকে তছনছ করছে, তারা জঙ্গি, সিপিএম কে জেতায়। তারপরে ওনার চাপে 2006-এ একটা সামারিলি আইআর হয়েছিল বাংলায় 2006-এ। সেই সময় এই ইলেকট্রাল মানে রোল অবজারভার কেজি রাওকে পাঠানো হয়েছিল কেন্দ্রের থেকে, এবং 9 লক্ষ ভোটার, 3.5 বছরের মাথায় 28 লক্ষ ভোটার 2002-এ কাটা গেল, 9 লক্ষ ভোটারকে আবার রেকটিফাই করে কাটানো হলো। সেই সময় তো তৎকালীন বিরোধী নেত্রী তিনি বারবার এগুলো দাবি করতেন। আজকে একটা সরকার কার্যত সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, শুধু নয়, আমি আপনাকে বলছি যে সংবিধানের স্যানিটিকে, কারণ একদম 324-6-এর উপধারায় স্পষ্ট লেখা আছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সংবিধানে আম্বেদকরের মূল সংবিধানের পরিকাঠামোটা কোনো চেঞ্জ হয়নি। ওই পার্টটা যেখানে বলা হচ্ছে ডিরেক্ট নির্বাচন কমিশনের কাজ কি, ডাইরেক্ট করা, সুপারভিশন করা অ্যান্ড পানিশমেন্ট দেওয়া। এমনকি কমিশন আর ইআরওদের মাঝখানে কাউকে রাখা হয়নি নির্বাচনের তালিকায়। এই যে বলা হচ্ছে বিএলও 2-দের ঢুকতে দিতে হবে, অদ্ভুত যুক্তি। সারা ভারতবর্ষে 13টা রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গ নিয়ে আপনি শুনেছেন কোথাও? কাকপক্ষিতে পর্যন্ত আওয়াজ করছে। এর মধ্যে একটা বড় অংশের রাজ্য কিন্তু বিজেপি শাসিত নয়। প্রশ্ন উঠতেই পারে যেটা বিজেপি শাসিত তাই হচ্ছে, ওরা মেনে নিচ্ছে অন্যায়গুলোকে। প্রশ্ন তা নয়, প্রশ্নটা হচ্ছে মমতা ব্যানার্জি বারবার কেন্দ্রের যে কোনো ভালো জনমুখী প্রকল্পকে এ রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দেয়নি।
এক দেশ এক রেশন মানি না, এটা মানি না, ওটা মানি না, ওয়াকআপ মানি না। আজকে ওয়াকআপ নিয়ে বলেছেন ওয়াকআপ হতে দেব না, কারো জমি কাটতে দেব না। কে বলেছে জমি কাটবে? ওয়াকআপ একটা সংশোধনী বিল, যে সংশোধনীটা হলে পরে তার ফিরাদ হাকিম বা তার দলের একাধিক, এই সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে এই যে কালীগঞ্জের যিনি বিধায়ক মারা গেলেন, তার নামেও তো কেন্দ্রের রিপোর্ট আছে ওয়াকআপ সম্পত্তি দখল করে রেখেছেন। ফিরাদ হাকিমের নামে তো স্পেসিফিক অভিযোগ আছে। এগুলো হাতছাড়া হবে। আর তিনি এসআইআর এর বিরোধিতা কেন করছেন? বিরোধী থাকাকালীন তিনি দুহাত তুলে সমর্থন করেছেন, আজকে কেন করছেন? বিকজ তিনি ভয় পাচ্ছেন। দেখুন পরিসংখ্যানটা, আমি ধরে নিলাম 69 লক্ষ 58 লক্ষ ভোটারের নাম কাটা যাচ্ছে, ধরে নিলাম 200টা বিধানসভায় 50,000 করে ভোটার গড়ে কাটা যাচ্ছে। তার মানে, এবং আপনি হিসাব করুন লাস্ট নির্বাচন, মমতা ব্যানার্জি সবচাইতে ভালো নির্বাচন 2021-এর সেই নির্বাচন বা 2024-এর নির্বাচনটা ধরে নিন, যদি বিধানসভা ওয়ারি হিসাবটা করেন, 200টা সিটে মমতা ব্যানার্জি 50,000-এর নিচে ভোটে জিতেছে। তাহলে এই 50,000 যদি গড়ে ভোটটা কাটা যায়, ওনার টেনশন এর মধ্যে একটা বড় অংশের অবৈধ মৃত ভোটারকে তিনি ভোটটা করাতেন তার দলের লোক দিয়ে। দ্বিজেন মুখোপাধ্যায় মারা গেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন, ভোট দিতে আসছেন। বাত্তু বসুর বাবা মারা গেছেন, ভোট দিতে আসছেন। আমার কথা নয়, বাত্তু বসু নিজে বলেছেন। ঠিক আছে, এখানে আমাদের অনেক বাড়ির বাবা জ্যাঠা কাকা মরে গিয়ে স্বর্গের থেকে ভোটের দিন ভোট দিতে আসে, কিন্তু কি কুপুত্র আমরা, কুসন্তান আমরা, আমাদের সাথে দেখা করে না। আমরা যদি ভোটের ওই পোলিং বুথটার দরজা একমাত্র প্রবেশ বা বেরোনোর রাস্তাটাও আগলে থাকি, বাবা মা দেখা করেন না, স্বর্গে ভোট দিয়ে স্বর্গে চলে যান। এটা তো এই রাজ্যের ফ্যাক্ট। এই ভোটটা যদি সরে যায়, মমতা ব্যানার্জি ওটা নিয়ে চিন্তায়। এই চিন্তাটা কিন্তু এই জন্য তিনি দেখবেন পুলিশ প্রশাসন মেশিনারিজকে পুরোপুরি নামিয়ে দিয়েছেন ভুতরে ভোটারদেরকে রাখতে। এবং আমি আপনাকে বলছি, এই সেই তো মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি বারবার বিরোধী থাকাকালীন নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছেন। এমনকি এই যে আপনার 21শে জুলাই যে 14 জন শহীদ, তিনি শহীদ দিবস পালন করেন, যুব কংগ্রেস নেত্রী, কি জন্য গুলিটা চলেছিল? রাইটার্স ঘেরাও করতে গিয়েছিল ভোটার কার্ডের দাবিতে। অর্থাৎ নির্বাচনের তালিকা সংশোধনের যে প্রাথমিক আন্দোলনগুলো মমতা ব্যানার্জি নিজে করেছেন, স্বাধীনতার পরে এত বড় নির্বাচন নিয়ে লড়াই, একটা উদাহরণ নেই। এবং আমি আপনাকে এই যে বলছি যে 2009 হিসাব করুন, 2006-এ 9 লক্ষ ভোটারের নাম কাটা গেল। 2009-এ লোকসভা নির্বাচনে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালাস্বামী, আমার পুরো খেয়াল আছে, ওই সময় যখন কলকাতায় আসেন বিরোধী নেত্রী, তিনি ছুটে গেলেন, গিয়ে রাজভবনে উঠেছিলেন, তার সাথে দেখা করে একটা লম্বা তালিকা দিয়ে বললেন দক্ষিণ কলকাতায় লোকসভা কেন্দ্রে 46,000 ভোট, এই যে জাল ভোটার, এই নিন, ভালো কথা। তারপরে যাদবপুর কেন্দ্রে 1320 জন জাল ভোটার, ভুতরে ভোটার, এই রকম রাজ্যের একাধিক লিস্ট তিনি দিয়েছিলেন। তাহলে সেই নেত্রী আজকে কেন নেই মানেগা এসআইআর নেই হোনে দেগা, হ্যাঁ, তার দলের সেকেন্ড ইন কমান্ড, তার ভাইপো বলছে একটা কনস্টিটিউশনাল বডি, তাকে বলছে কবর থেকে তুলবেন, তার মানে আপনি কবর দেবেন, ঠ্যাং ভেঙে দেবেন। গতকাল যে ঘটনাটা হয়েছে, এটা একটা প্রেসিডেন্ট তৈরি করলো ভারতবর্ষের ইতিহাসে, যে একটা রাজ্য যারা ইলেকটোরাল রিফর্মকে মানে না, একটা ফাংশনাল অটোনমি, নির্বাচন কমিশন একটা ফাংশনাল অটোনমি, ইন্ডিপেন্ডেন্ট, তাদেরকে মানি না। অর্থাৎ একটা সরকার তারা সরাসরি সংবিধানকে যে কায়দায় এখানে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে, সংবিধানকে যেভাবে তছনছ করছে, কনস্টিটিউশনাল প্রিন্সিপাল মোরালিটিকে যেভাবে নষ্ট করছে, শুধু তাই নয়, আর্টিকেল 12 কে নষ্ট করছে, শুধু তাই নয়, একটা ডিরেক্ট অ্যাটাক করছে কনস্টিটিউশনাল অথরিটিকে। তারপরেও এক্সিকিউটিভ, আপনি খেয়াল আছে, এই এসআইআর শুরুর আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন 4 জন সম্ভবত বিএলও এবং ডেটা অপারেটরের বিরুদ্ধে হার্স অ্যাকশনের প্রস্তাব দিয়েছিল, এবং নোটটা ছিল পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, এই মর্মে। তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি 256 নম্বর ধারা অনুযায়ী প্রিন্সিপাল সেক্রেটারি এই এক্সিকিউটিভ এন্ডে এটাকে কনভে করার কথা ছিল, কারো বিরুদ্ধে এই সরকার করেছে? আজ অবধি তাদেরকে সাসপেন্ড করে চুপচাপ বসে আছে, এফআইআরটা করেনি। সরকার বুঝিয়ে দিয়েছে সেই আমলাদের পাশে তারা থাকবে, যেই আমরা ভোটটাকে ম্যানিপুলেট করা, ভোটার লিস্টের স্যানিটিকে নষ্ট করা এবং ভুতুরে ভুয়ো ভোটারদের ঢোকানো। এই যে আমরা মাঝখানে বলি না,
মমতা ব্যানার্জির রাজ্যে অবৈধ মৃত ভোটাররা বৈধ জীবিত ভোটারদের চেয়ে মূল্যবান। ঠিক এই দেখবেন 90s-এ একটা গান খুব পপুলার হয়েছিল, আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 সত্যি বদলে দেব সংবিধান। ঠিক একই গান তৃণমূল তার জাতীয় গান, তার দলীয় গানে পরিণত করেছে। তাই এখানে ওই ভুতুরে ভোটারদের কথা বলা হয়, মানে সওয়াল করে। কিন্তু আমার প্রশ্নটা আর এই জায়গায় জানেন তো, মানে সেটা হচ্ছে এত কিছুর পরেও নির্বাচন কমিশন নির্বাক কেন? আজকে নির্বাচন কমিশন নির্বাক, বাক শূন্য, একটা অ্যাকশনলেস, চুপচাপ বসে দর্শকের ভূমিকা নিচ্ছে। আজকে নির্বাচন কমিশন এত ঘটনা, হামলা হয়েছে তার উপরে, একটার পর একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের কে আঙ্গুল তুলছে রাজ্যের শাসক দল চুনিপুটির থেকে। যে একজন বিধায়ক অসিত বাবু দুদিন ধরে 4-5টা বিধানসভায় এসআইআর এর কাজ বন্ধ রেখেছে, কেন ব্যবস্থা নিচ্ছেন না? বিড়াল তো প্রথম রাতে মারা উচিত ছিল। আপনি ভাবুন, কমিশন আজকে শুধু রিপোর্ট নেওয়া, এই রিপোর্ট নেওয়ার মতন ধাপ্পাবাজির কাজটা করছে। কমিশন নির্লজ্জ, তার সব সীমা পার করে দিয়ে রাজ্য সরকারকে এই সব কাজ করতে বকলমে করছে, ইন্সপায়ার করছে। আপনি ভাবুন, আজকে যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রত্যেকটি লেয়ারের প্রতি অ্যাকাউন্টেবল, সংবিধানের প্রতি অ্যাকাউন্টেবল। আর্টিকেল 16 যেখানে বলা হচ্ছে বৈধ ভোটার বৈধ নাগরিক হতে বাধ্য, ঠিক উল্টোটা, বৈধ নাগরিক বৈধ ভোটার, অর্থাৎ মৌলিক অধিকার আপনার ভোটটা। সেই মৌলিক অধিকারকে যে সরকার আঙ্গুল তুলছে, সেই মৌলিক অধিকারকে যে সরকার খর্ব করছে, সেই জায়গায় গিয়ে যথেষ্ট আইন থাকার পরেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছুটো জগন্নাথ কেন? কেন তারা কতগুলো অ্যাকশন টেকেন রিপোর্টের মতন ধাপ্পাবাজির কাজ করে চুপচাপ বসে থাকে? আর এই যে অবজারভার গুলো কি শুধু এখানে পিকনিক করতে এসছে? তারা মদ মাংস খেয়ে নিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকবে? এ যদি এসআইআর এর হাল হয় রাজ্যে, সামনে নির্বাচনে তো রক্তগঙ্গা বয়ে যাবে এই রাজ্যের সাধারণ আপনার আমার সহনাগরিকদের। নির্বাচন কমিশন ছুটো জগন্নাথ, কেন্দ্রীয় বাহিনী চুপচাপ বসে থাকবে তৃণমূলের অঙ্গুলি হেলনে, আর এখানে ভোট লুট হবে অবাধ। মানে আমরা কি এই ভোটের জন্য এত টাকা খরচা করব? এসআইআর বা ভোট আমাদের সরকার, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় হয়। তৃণমূল নেতা অসিত বাবু বা অভিষেক ব্যানার্জি বা কুণাল ঘোষের বা মদন মিত্রর বা মমতা ব্যানার্জির টাকায় হয় না। ফলে আমরা তো এটা দাবি করতেই পারি যে আজকে আপনারা এই যে সংবিধানটাকে ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিন, অন্তত অ্যাকশন নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেরকে বার্তা দিন। এইভাবে চলতে পারে না একটা নির্বাচনে। সারা ভারতবর্ষ একদিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গ আরেকদিকে যাচ্ছে। সব সরকার এসআইআর করছে, কেরালায় বাম সরকার এসআইআর করছে, বিজেপি সবচেয়ে বড় বিরোধী যারা। এ রাজ্যে কি বলুন দেখি? হ্যাঁ, এখানে কি বেআইনিটাই আইন? বেআইনটাই আইন? মমতা ব্যানার্জি কি চায়? এই প্রশ্নটা রইল আপনার কাছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি বলছেন যে 58,20,000 নাম বাদ যাচ্ছে, একটা রোহিঙ্গা দেখাতে পারবেন? অথচ ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে যে রাজ্যগুলো, সেগুলো তো এসআইআর হচ্ছে না। অভিষেক বাবুর কাছে আপনার চ্যানেলের মধ্যে বার্তা, আপনি চ্যানেলের মাধ্যমে, আচ্ছা রোহিঙ্গা দেখতে কেমন? উনি যদি একটু গায়ের গড়ন, রোহিঙ্গা মঙ্গল গ্রহের প্রাণী কিনা, তাদের কান ফুটো কিনা, বা দুটো কানের পাতা নেই, যেটা তৃণমূলের নেতাদেরও নেই, কান কাটা নাক কাটা এরকম কিছু নাকি? আপনি ক্রাইটেরিয়া বলে দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা সময় নির্বাচন কমিশনে কাজ করেছি, আমি আপনাকে বলছি, আমি এখনো যা কিছু যোগাযোগ আছে আমি তাদেরকে বলবো, কাইন্ডলি এই ক্যাটাগরির যারা এই 58 লক্ষের মধ্যে পড়েছে এবং আগামীতে যারা কাটা যাবে 1 কোটির উপরে টোটাল, এদের মধ্যে বের করে কালীঘাটে বা ক্যামাল স্ট্রিটে বা হরিশ চ্যাটার্জি রোডে অভিষেক বাবুর হাতে দিয়ে দিন। উনি দিল্লি নিয়ে গিয়ে কি করবেন উনি করবেন। প্রশ্নটা অভিষেক বাবুর কাছে আমার একটা, আপনার নেতা শাহজাহান, বীর শাহজাহান সন্দেশকালীর সে ক্যাম্পগুলো করেছিল রোহিঙ্গাদের, যে ক্যাম্পগুলো মিডিয়াতে আপনারা যখন ক্যামেরা নিয়ে পৌঁছে গেছিলেন রোহিঙ্গা কলোনিতে পশ্চিমবঙ্গের ভিতরে, ভারত সরকার যে রোহিঙ্গাদের ঢুকতে বাধা আইন করেছে, ঢুকতে পারবে না মায়ানমার থেকে, রাখাইন প্রদেশ থেকে বা বাংলাদেশ থেকে, ভারত সরকারের অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে শাহজাহান আপনার দুবেল গাই আপনাদের কথা অনুযায়ী কোরআন কোট যখন কলোনি বানিয়েছিল, যখন মিডিয়া পৌঁছে যাওয়ার পরে হঠাৎ করে রাতারাতি ওই রোহিঙ্গা কলোনিগুলো উবে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো। আজও সল্টলেক থেকে শুরু করে একাধিক জায়গায় এই এসআইআর পর্ব চলাকালীন কারি রোহিঙ্গা ধরা পড়েছে। আপনি এগুলোকে অস্বীকার করেন কি করে? এই যে রোহিঙ্গা বলুন বা খুব ভালো ভাষায় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি,
আপনারা তো নিজেরা ক্যামেরায় দেখিয়েছেন, শাসক দলের চ্যানেল দেখিয়েছে যে এসআইআর শুরুর ঘন্টা বাজতেই কি হারে বিভিন্ন বর্ডার দিয়ে পালাচ্ছে, ধরা পড়ছে, কারি কারি ধরা পড়ছে। কতজন যে তারা নাম লুকিয়ে রয়ে গেছে তার যদি সুলভ সন্ধানটা আপনারা দেখেন, তাহলে আপনারা ভাববেন যে এইটা কত বড় মেশিনারিজ এবং এখানে শাসক দলের কি ভূমিকা। আপনি দেখুন এখানে কি কি করেছে। আপনি এই এই যে আহ, এই এই এটা দেখুন, আকবর আলী গাজী, লাভলি খাতুন, কি যেন পূজা পাত্র, তাই তো? এই এই যে নামগুলো, কিংবা আপনার এই যে এখানে কিছু যারা হিন্দু সেজে আপনার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে, বা দেখা যাচ্ছে 15 বছর বয়সে তারা 3টে সন্তানের বাবা হয়ে গেছে, বাবা দেখা যাচ্ছে বাবার সাথে ছেলের মানে দাদুর সাথে নাতির বয়সের ডিফারেন্স মাত্র 20 বছরের, কিংবা দেখা যাচ্ছে 85 লক্ষের মতন মানুষের বাবার নাম তারা ভুলে গেছে এসআইয়ের নাম শুনে। এই যে ঘটনাগুলো আজও দেখলাম যে শ্বশুর মশাইকে বাবা বানিয়ে ফেলেছে, শ্বশুর কেন বাবা, নতুন ফিল্ম পশ্চিমবঙ্গের এখন। এই যে কারি কারি এই উদাহরণগুলো কি অভিষেক বাবুরা ডিনাই করতে পারেন? এবং আপনি খেয়াল করুন আজকে বিভিন্ন রাজ্যে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে এবং তাদের জিজ্ঞাসা করলে, ইন্টারোগেশন করলেই তারা বলছে পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড, ফাদার কার্ড, মাদার কার্ড, জব কার্ড সব তৈরি করে দিয়েছে কারা? তৃণমূল নেতারা। ওই যে ঠিক কি জানো কি বিশ্বাস, আমাদের এক ভদ্র রত্না বিশ্বাস, তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস কাকলি ঘোষ দস্তিদার এমপির বার্থডে পার্টি নিয়ে একটা সমাবেশ ছিল, সেখানে কোমর দুলিয়ে দুলিয়ে প্রেস কি বলেছিল জনসমাবেশে, আপনারা যারা বাংলাদেশি তারা কাগজের সমস্যা হলে জাকিরদার কাছে যাবেন। অর্থাৎ তৃণমূলের জাকির মডেলটা তো আমরা জানি। আজকে এ রাজ্যে তৃণমূল যেভাবে ভোটার লিস্টের বিভিন্ন বাংলাদেশিদের বিভিন্ন নামে তুলেছে, কোথাও কাগজ দিয়েছে, কোথাও সরকারি মদত দিয়েছে, এমনকি যে নুরুল নুরুল হয়ে গেছে নারায়ণ এখানটা। ভাবুন এই যে একটার পর একটা ভোটার লিস্টের ম্যানিপুলেশন, এইটা তৃণমূল কুটির শিল্পের আকারে পশ্চিমবঙ্গে করে ফেলেছে। এইটা কি অভিষেক বাবু ডিনাই করতে পারেন? আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, অভিষেক বাবুর কথাটা বাস্তবে আমি খুব বেশি সিরিয়াসলি নেই না। অর্জুন সিং কে অত হাজার ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং জিতেছিল সেবার, কিন্তু অভিষেক বাবু রাজনীতি ছাড়েননি। দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসিতে ঝুলে যাব, কতবার দুর্নীতি, তার সম্পত্তি অ্যাটাচড হয়েছে, ইডি অ্যাটাচ করেছে। তার দলের, তার লিপস এন্ড বাউন্স কোম্পানির একজন অধস্তন কর্মচারী কালীঘাটের কাকু সুজয় ভদ্র, তিনি জেল খেটেছেন ডুফিয়ার ট্রানজাকশনের জন্য তার কোম্পানির। তাহলে আপনি বলুন এত কিছুর পরেও অভিষেক বাবু কি আপনার কাছে খবর আছে ফাঁসিতে ঝুলেছে? ঝোলেনি। প্রশ্নটা হচ্ছে এগুলো হাওয়া গরম করা, এগুলো বাজার গরম করা, এমনকি এগুলো দিয়ে একটা অংশের ভোটটাকে পোলারাইজ করা, একটা শ্রেণীকে যাকে তারা দুধেল গাই বলে চেনে তাদের কাছে একটা বার্তা দেওয়া, আপনারা আসুন এখানে থাকুন, আমরা সব বুঝে নেব, আমরা সব দেখে নেব, কারণ আমাদের জাকিরদা মডেল আছে, আমাদের রত্না বিশ্বাস আছে, আমরা লাভলি খাতুনদের এদেশের নাগরিক মনে করি, আর এদেশের বৈধ নাগরিকদের অবৈধ মনে করি। কারণ এই দেশের স্থায়ী নাগরিকরা তো অন্তত জ্ঞানত তৃণমূলকে ভোট দেবে না। তারা জানে এ রাজ্যে তৃণমূল কোন সীমাহীন দুর্নীতি অতলে বাংলার যুব সমাজকে অন্তত ফেলে দিয়েছে অন্ধকারে, দেবে না। তাই এদের ভোটও দরকার নেই মমতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাংলায় যে নাম বাদ গেছে সেটা শতাংশ নিরিখে অনেকটা কম উত্তরপ্রদেশ বা গুজরাটের থেকে। তাহলে সেই সব জায়গায় মাইক্রো অবজার্ভার পাঠানো হয়নি কেন? শুধুমাত্র বাংলাতেই কেন মাইক্রো অবজার্ভার পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার? দেখুন তার একটা বড় কারণ তো তিনিই বলে দিলেন। আর কোন রাজ্যেই কোন নেতা সরাসরি প্রকাশ্যে মাইক ধরে বলেনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যার স্টেচার প্রধানমন্ত্রীর সমতুল্য তাকে কবর থেকে খুঁড়ে বের করবো, সব কথা। আর কোন রাজ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধির গাড়ি ভাঙা হয়নি। আর কোন রাজ্যেই বিরোধী বিএলএদের জুতোর মালা পুড়িয়ে গ্রামে ঘোরানো হয়নি। আর কোন রাজ্যেই বিরোধী মুখ্যমন্ত্রী বলেনি এসআইআর হোনে নেহি দেগা। আর কোন রাজ্যেই
অসিত বাবুদের মতো শাসক দলের চুনোপটি বিধায়কদের 3টে 4টে 6টা বিধানসভার এসআইআর এর শুনানির পর্ব দিনের পর দিন, 2 দিন হয়ে গেল বন্ধ করে দেওয়া, এটা করেনি। অর্থাৎ এটাই এখানেই লুকিয়ে আছে অভিষেক বাবুর প্রশ্নেই লেখা লুকিয়ে আছে অভিষেক বাবুর উত্তরটা, যে শাসক, অন্য রাজ্যের শাসক তারা বিরোধী হলো, রাজ্যের স্বার্থে তারা কিন্তু এসআইআরটাকে হতে দিয়েছে। কারণ মাথায় রাখবেন, তৃণমূল থাকবে না, কংগ্রেস থাকবে না, সিপিএম থাকবে না, দল আসবে দল যাবে, রাজ্যটা থাকবে, রাজ্যবাসী থাকবে। আর যদি আপনার ভাতের থালায় অবৈধ নাগরিকরা এসে থাবা বসায়, তাহলে আর যাই হোক আপনার ছেলেপুলে, আপনার সন্তান কিন্তু আগামীতে সেভ হবে না। এটা রাজ্যের প্রশ্ন রে বাবা, এটা আমরা তো ঘরপোড়া গরু, আমাদের রাজ্যটা ভাগ হয়েছে, ভাগ হয়ে একটা 65% জমি বাংলাদেশে চলে গেছে, সেখান থেকে নিরন্তর সংখ্যালঘু হিন্দু ওখানকার তারা আসছে এই দেশে, আমরা কত নিতে পারবো বলতো, কত নিতে পারবো? তারপরেও যদি ওপার বাংলার সংখ্যাগুরুরা নাম ভারিয়ে তৃণমূলের মদতে বিভিন্ন কাগজ দেখিয়ে মিথ্যা কথা বলে এখানে ঢুকতে থাকেন, রাজ্যটাকে তো আমরা টিকাতে পারবো না। একটাই শেষ কথা, ভোটার, তৃণমূলের একটাই স্লোগান, ভোটার হবে বাংলাদেশি, আর যার ভবিতব্য সত্য যেটা, তাহলে হেনস্থা হবে রাজ্যবাসী, বাঙালি হবে শাকের করাত, আর তৃণমূল পাবে ভোটের বরাত। এছাড়া তো কিছু হতে পারে না, একটাই লাইন। এই যে আপনি একটু আগে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানি বাজেয়াপ্ত করা হয়েছে, তারপর বিভিন্ন দুর্নীতিতে ওনার নাম বারবার উঠে এসছে, তা সত্ত্বেও উনি এখনো বাইরে গ্রেফতার করা হয়নি। তাহলে সিপিএম যে একটা তত্ত্ব দেয় যে বিজেপি তৃণমূলের কোথাও গিয়ে সেটিং আছে, সেটা কি সত্যি? দেখুন, সেটিং আছে না আছে, আমি তো পলিটিক্যাল লোক নই, রাজনীতির লোক নই, খুব সাধারণ নাগরিক হিসেবে আপনারা আমার চাইতে অনেক বেশি জনসংযোগ, আপনাদের বুম হাতে নিয়ে আপনাদের উদয়ন্ত পরিশ্রম করে সমাজের সব স্তরের মানুষের কাছ থেকে মতবাদ নিতে হয়। আপনি বলুন তো, আপনার বুমে সাধারণ মানুষের বক্তব্যটা কি এটা নয়? সিপিএম ছেড়ে দিন, কালীঘাটের কাকুর গলা কোকিল কণ্ঠ আপনি শুনেছেন? আমি শুনতে পাইনি, কোথায় গেল বলুন তো? আচ্ছা বলুন তো, ইডি সিবিআই সব পেয়ে গিয়েও হঠাৎ ছেড়ে দেয় কেন? 18-র পঞ্চায়েত ভোটের কথা মনে করুন, সাইনি ঘোষকেই ধরলো বলে, সাইনি ঘোষ ফ্ল্যাট ফ্ল্যাট ছেড়ে দিয়ে, তার কুন্তল ঘোষ তার বন্ধু দুর্নীতির দায়ে জেলে ছিলেন, যুবনেতা কুন্তল ঘোষ নাকি বিশাল একটা বড় ফ্ল্যাট দিয়েছে বান্ধবী সাইনি ঘোষকে। সে কোথার থেকে এলো সেই প্রশ্ন করেই যখন ইডি ধরবে 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 ভাব, ওই মুহূর্তে সাইনি ঘোষ ডুব মারলেন। আমরা ভাবলাম সাইনি ঘোষ এই বোধহয় অ্যারেস্ট হলো, তৃণমূল বোধহয় এই পগার পার হলো। সাইনি ঘোষের বাড়ির ফ্ল্যাটের বাইরে প্রচুর পোড়া কাগজ পাওয়া গেল, দেখা গেল সেটা নিয়োগের বিভিন্ন ডকুমেন্টস পুড়িয়ে ফেলেছে। তারপরে সাইনি ঘোষকে আর ডাকা হলো না কেন? শতবার এ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নাকি ইডি ডেকেছে, দেখেছে, মলয়বাবু একটা বারও যায়নি, বই গেছে যাওয়া। ইডি তাকে কোনোদিনও আর অ্যারেস্ট পর্যন্ত করেনি। আপনি জান দেখি, আপনি একটা শুনানিতে ইডি আপনাকে না গেলে, ইডি যখন কোনো মামলা করে না, ইডি প্রমাণ করতে বাধ্য নয় আপনি দুর্নীতি করেছেন। ইডি মামলাটা করলে মানি লন্ডারিং এর, তখন আমি যার নামে অভিযোগ, আমি প্রমাণ করব আমি চুরিটা করিনি, এটা আইন ভারতবর্ষের মানি লন্ডারিং অ্যাক্ট যেটা, সেখানে 17 বার আমাদের রাজ্যের একজন আইনমন্ত্রী আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। ইডি ঘুমোচ্ছিল। আচ্ছা আমি ছেড়ে দিন, একটা দুর্নীতি আজ অব্দি ইডি সিবিআই শেষ পর্যন্ত নিতে পেরেছে? পার্থ তো মুক্ত, তার বান্ধবী তার আগে মুক্ত, খাটের তলায় 50-100 কোটি টাকা, কত কেজি যেন সোনা কোথায় গেল বলুন তো? কার? আজও জানতে পারলাম না। একে একে নিয়োগ দুর্নীতির প্রত্যেকটা লোক মুক্ত হয়ে গেল। খাদ্য দুর্নীতির কিংপিন বালু মুক্ত, বালু এখন ফুটবল খেলছে, হাসি হাসি মুখে সেলফি দিচ্ছে। আচ্ছা বলুন, কাউকে অ্যারেস্ট করেছে ইডি সিবিআই? প্রশ্নটা সিপিএম এর নয়, প্রশ্নটা কংগ্রেসের নয়, প্রশ্নটা আমাদের সাধারণ মানুষেরও একটাই, যে কি জাদু বলে, কি জাদু বলে এরা একের পর এক বাইরে বেরিয়ে আসে। আর অমিত শাহের ডেলি প্যাসেঞ্জার হেডমাস্টার মশাইরা আসেন ভোটের সময়, একটার পর একটা স্টেটমেন্ট দেন। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ এই স্টেটমেন্টটা বিব্রত, বীতশ্রদ্ধ। এখন একটা কিছু করে দেখান, মানুষ চাইছে একটা কিছু করে দেখান। আজকে উনি কলকাতায় এসে অমিত শাহ বলেছে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে, অভিষেকের দুর্নীতি নিয়ে কথা বলেছে। আমি বলছি সবই তো বুঝলাম স্যার,
এত বড় দুর্নীতি, একটা কোম্পানি ডুফিয়ার ট্রানজাকশন হয়েছে, লিপস অ্যান্ড বাউন্সে জল খেয়েছেন কোনদিনও? আমি তো খাবার সৌভাগ্য হয়নি খাওয়ার। এটাও কি ও সৌরভ গাঙ্গুলি মানে বেহালার ছেলে স্পেনে গিয়ে আমাদের মানে মুখ্যমন্ত্রীর সাথে শিল্প স্থাপনের যে চুক্তি করেছিল, টাটা স্টিল কি স্টিল বানাবে, স্টিল বার, টিএমটি বার, সরি টিএমটি বার, সেই টিএমটি বার যেমন আমি এখনো দেখতে পাইনি, ওটা নিশ্চয়ই বিদেশিরা কিনতে পারে, আমাদের মতো সাধারণ ছাপোষা বা বাঙালি ভারতবাসীরা কিনতে পারে না। ঠিক একইভাবে লিপস অ্যান্ড মাউন্সের জলটাও আমি দেখতে পাইনি। যাই হোক, এই কোম্পানিটার কিন্তু ডুফিয়ার ট্রানজাকশন হয়েছে। জাস্টিস মানে অমৃতা সিনহার বেঞ্চ প্রপার্টি জমা নিয়েছে, স্টেটমেন্ট অভিষেকের, শুধু তাই নয় অ্যাটাচ হয়েছে প্রপার্টিটা, এবং এই কোম্পানির অধস্তন কর্মচারী কালীঘাটের কাকু উর্ফ সুজয় কৃষ্ণ ভদ্র জেলে কেটেছে, এখন তিনি বেলে আছেন। অথচ এই কোম্পানির কি ম্যানেজিয়াল পার্সন, কোম্পানি অ্যাক্ট 12 অনুযায়ী তিনি এখনো শুধু মুক্ত নয়, প্রধানমন্ত্রীর সাথে সারা পৃথিবী ঘুরে আসলেন অপারেশন সিন্দুর নিয়ে জনমত তৈরি করার ইয়েতে, প্রচারে। আপনি ভাবতে পারছেন মানুষ প্রশ্ন করবে না এগুলো? আপনি প্রশ্ন করবেন না, হয় আপনি তাকে মুক্ত করে দিন, বিএনএস অনুযায়ী কাউকে এইভাবে দিনের পর দিন জেলে আটকে রাখা যায় না, আর নাহলে প্রমাণ করুন এইসব চুরি হয়নি। এই ছেলে পেলেগুলো মূর্খ, 26,000 ছেলে মূর্খ, মিথ্যাবাদী, এরা মিথ্যে কথা বলছে, তাদের চাকরি চুরি হয়নি, ওরা নিজেরাই দুর্নীতি করেছে, ওএমআর ম্যানিপুলেট করেছে, বলুন আপনারা এগুলো। প্রশ্ন তা নয়, প্রশ্ন হচ্ছে মানুষ বীতশ্রদ্ধ। ফলে সিপিএম কি বললো, কংগ্রেস কি বললো, এসইউসিআই কি বললো, ডাজেন্ট ম্যাটার, মানুষ বলছে এগুলো ওটা বন্ধ করুন। এবার এইসব খেলা বন্ধ করুন, হয় কিছু করুন, নাহলে আমাদের ট্যাক্সের টাকায় এইসব চোর পুলিশ খেলা খেলবেন না দয়া করে, প্লিজ, দোহাই বহু হয়েছে। একদম শেষ প্রশ্ন, আমরা সকলেই জানি যে 58 লক্ষ নাম বাদ গেছে, সেটার লিস্ট নির্বাচন কমিশন বের করেছে, কেন বাদ গেছে সেই কারণ সহকারে বের করেছে। কিন্তু কিছুদিন আগে তৃণমূলের 5 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় এবং সেখান থেকে অরূপ বিশ্বাস মন্তব্য করেন যে 58 লক্ষ যে নাম বাদ গেছে ডোমেনে নাকি তার নামই নেই। আর আজকে মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছেন এআই এর মাধ্যমে নাকি 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আমি বলছি এআই এর মদতে কি আমাদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তারও কি চিঠিটা ভুল লেখা হয়েছিল, বানান অজস্র বাংলা বানান ভুল, আমি জানি না, সেটাও হয়তো তৃণমূল বলবে। তো অরূপবাবু এখনো আছেন, তাই না? এখনো কি তিনি ওইভাবে বাংলা লেখেন? আমি জানার খুব কৌতূহল, কারণ উনি বাংলা ভাষা বাঁচানো নিয়ে আন্দোলন করেন। আচ্ছা, ভালো কথা। এআই বড্ড বিষম জ্বালা তৈরি করেছে তৃণমূলের, জানেন? কিছু হলেই এআই, ভোটে হেরে গেলে এআই, আর জিতে গেলে আমার ক্রেডিট। এই যে এআই নিয়ে কত গল্প, আমার প্রশ্ন হচ্ছে হাইকোর্ট যাচ্ছেন না কেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? 100 দিনের কাজে তো আপনারা সুপ্রিম কোর্টে যাননি, আপনার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি, পুকুর চুরি করেছেন, 100 দিনের কাজের 9/6 চরম সীমা পার করে 4টি জেলা ফাইন দিয়ে ফেলেছে দুর্নীতি মেনে নিয়ে, আপনারা জাননি তো? সে তো লাস্ট পর্যন্ত বামেদের একটি কৃষক সংগঠন গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে মামলাটা জিতলো। প্রশ্ন হচ্ছে আপনার যদি মনে হয় এআই দিয়ে এত কিছু হয়েছে, ঠিক আছে, আপনার দলের এত বড় বড় এআই মাস্টার বসে আছে, তাদের মনেই হয়েছে, নির্বাচন কমিশন বকলমে বিজেপি, হাইকোর্ট বিজেপি, সুপ্রিম কোর্ট কখনো কখনো বিজেপি, কখনো কখনো কংগ্রেস, কখনো কখনো তৃণমূল, মনে হয়েছে, হতেই পারে, সংসদীয় গণতন্ত্রে আপনার তো বাক স্বাধীনতা আছেই, তাহলে সুপ্রিম কোর্টে যান। বিহারেও গিয়েছে কংগ্রেস, গিয়েছে ওখানকার বিরোধীরা গিয়েছে, সেটা আলাদা জিনিস যে সুপ্রিম কোর্টে চপেটাঘাত খেয়ে তারা বাড়িতে ব্যাক করেছে, বাউন্স ব্যাক করেছে। আপনারা যান, এত বড় বড় বাজার গরম করার কি আছে, যান গিয়ে দেখুন, প্রমাণ করুন এআই এটা করেছে। তা না হলে সংবিধানের সর্বোচ্চ একটা স্থান সংস্থাকে এইভাবে কলুষিত করলে কিন্তু আজ নির্বাচন কমিশন চুপচাপ আছে, কাল যে চুপচাপ থাকবে এমন নয়। মনে রাখবেন, জ্ঞানেশ কুমার অনেক হতে পারে, কখনো কখনো জ্ঞানেশ কুমাররা মীরা পাণ্ডেও হয়ে যেতে পারে। আর মীরা পাণ্ডে কেমন নির্বাচন কমিশন ছিল, কমিশনার রাজ্যের, সেটা ভালো করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্তত জানেন, তাই তো? ফলে এইসব কথা বাজার গরম করে লাভ নেই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যান। এইসব কিচ্ছু না, জনগণের ট্যাক্সের টাকায় যখন চাকরি চোরদের পাশে দাঁড়াতে পারেন, তাদের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন করেন, ডিএ মামলাটাকে লুকোনোর জন্য দিনের পর দিন কারি টাকা খরচা করে 1 নম্বর 2 নম্বর আইনজীবীদের দাঁড় করাতে পারেন, আপনি রাজকর্মচারীদের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারেন, কুকুর বলতে পারেন, ছাগল বলতে পারেন, ডাকাত বলতে পারেন। ঠিক একইভাবে নির্বাচন কমিশন যদি মনেই হয় আপনার এআই দিয়ে ম্যানিপুলেট করছে, যান
যদি না যান, ধরে নেব আপনি মিথ্যে কথা বলছেন, আর নাহলে সেই সৎ সাহস আপনার নেই, যেটা 100 দিনের কাজে আপনার ছিল না। অসংখ্য ধন্যবাদ।